আমি এই সংসদে বলতে চাই, আমি দুর্নীতির অন্তর্ভুক্ত হব না। আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, এখানে যদি কোনো ব্যক্তি আমার নামে একটি টাকা করে দিয়ে প্রমাণ দিতে পারে, আমি নতজানু হয়ে এই সংসদ থেকে পদত্যাগ করব। বিএনপির দিকে আঙ্গুল তালার দিকে তাকানোর দিকে আমি মনে করি উচিত ছিল আপনাদের নিজের দিকে তাকানো। মাননীয় স্পিকার, আমার সামনে আজকে বসে আছেন বিরোধী দলের নেতা। আমি দেখেছি 2025-25 মার্চ এক 12 দলের জোটের একটি ইফতার মাহফিলে মগবাজারে, সেখানে নিজ মুখে উনি বলেছিলেন এই যে জুলাই আন্দোলনের ক্যারিসমেটিক নেতা হচ্ছেন তারেক রহমান। মাননীয় স্পিকার, আমি যে ইফতার মাহফিলে অ্যাটেন্ড করেছিলাম এটা জুলাই বিপ্লবের আগের, এটা পরের নয়। আর গত বছর জুন মাসে কোনো রোজা ছিল না। কি ব্যাপার মিস্টার শাহজাহান চৌধুরী, আপনি বারবার দাঁড়াচ্ছেন, কি বিষয়? মিস্টার শাহজাহান চৌধুরী, প্রোগ্রাম 15, মিস্টার শাহজাহান চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে বারবার দাঁড়াচ্ছি যে একটা ব্যথা নিয়ে। আজকে আমাদের চট্টগ্রামে নিউ মার্কেটের সাথে একটি কলেজ আছে। ওই কলেজে যেই নিউ মার্কেটে 36শে জুলাই 29শে জুলাই একটা মহাসমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আক্রমণ করেছিল, আজকে তারাই, যাদের নাম লিস্টে আছে, ফেসবুকে ছবিগুলা দেখবেন, যারা নিউ মার্কেটে আক্রমণ করেছে তারাই আজকে সিটি কলেজে একটি ছাত্র সংগঠন, অর্থাৎ সেইখানে সাধারণ ছাত্রদের একটি সমাবেশে ওই সশস্ত্র সন্ত্রাসীরা আক্রমণ করে শুধু একটা পিকচারকে নিয়ে, এবং একজনের পা কর্তন করে ফেলেছে মাননীয় স্পিকার। তাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন। এই অবস্থায় চট্টগ্রামে এখনো তাদের নামে মামলাও আছে। এই সমস্ত ছেলেদের ব্যাপারে এই যে একটি ঘটনা অশান্ত সৃষ্টি করার জন্য, চট্টগ্রামের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য সিটি কলেজের নামদারি পার্শ্ববর্তী এলাকার অস্ত্রধারীরা যাদের নামে মামলা আছে, তারা যে সাধারণ ছাত্রদের উপর আক্রমণ করে একটি পা কেটে নিল, এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এইখানে আছেন, এই বিষয়টা মাননীয় সদস্য দেখার জন্য মাননীয় সদস্য আপনি এই ব্যাপারে যথাযথ নিয়মে নোটিশ দেন, তখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিবেন। থ্যাংক ইউ। আলোচনায় অংশ কিছু বলবেন? আমি শুধু মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি যেহেতু মাননীয় সংসদ সদস্যকে ফ্লোর দিয়েছেন, কারেন্ট ইস্যুজ নিয়ে কথা বলেছে, কোন বিধিতে দিয়েছেন অবশ্যই জানি না। তো যেহেতু একটা আমাদের উপরে একটা ব্লেম চাপানোর বিষয় হয়েছে রাজনৈতিক দল হিসেবে, আমার কাছে কারেন্ট নিউজ তো মাননীয় স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আসে বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে। আমি এটুকু জানি চট্টগ্রামে একটা আজকে এরকম ঘটনা হয়েছে, ইন বিটুইন ছাত্র শিবির এবং ছাত্রদল, এইভাবে একটা নিউজ বেরিয়েছে। প্রকৃত ঘটনা জানতে গেলে আমার একটু সময় লাগবে। আমি প্রয়োজনে সেটার উপরে 300 বিধিতে বিবৃতিও দিতে পারবো। তবে একতরফাভাবে ব্লেম আমি যেমন দিতে চাই না, মানে সদস্যরও উচিত নয় কোনো ইনকোয়ারি ছাড়া একটা রাজনৈতিক দলের উপরে আক্রমণ হয়েছে ইত্যাদি। তা আমি মনে করি উনি নোটিশ দিলেও আমি বলবো যে আমাকে সময় দিতে হবে, আমি 300 বিধিতে বিবৃতি দেব। আর আমি অনুরোধ করব কোনো তদন্ত ছাড়া অতীতের কালচার মতো এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ না করি। আমরা যদি এরকম কোনো ঘটনা হয় সেটা অবশ্যই থানায় মামলা দায়ের করতে হবে, যথাযথ তদন্ত হবে এবং সুষ্ঠুভাবে সেটা তদন্ত প্রক্রিয়া চলবে। তো ইনকোয়ারির আগেই যদি আমরা পরস্পর দোষারোপ করি, এই কালচার থেকে আমরা বেরিয়ে যাই। ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় সদস্য বসুন। আমাদের চট্টগ্রামের মাননীয় সদস্য বারবার দাঁড়াচ্ছিলেন, আমি জানতাম না কি বিষয়ে। জানার পরে যখন দেখলাম সাম্প্রতিক একটা ঘটনা, অফকোর্স দেয়ার আর সাম রুলস অ্যান্ড রেগুলেশন to conduct this house and session. We should follow that. Thank you. বিএনপির দিকে আঙ্গুল তালার দিকে তাকানোর দিকে আমি মনে করি উচিত ছিল আপনাদের নিজের দিকে তাকানো। মাননীয় স্পিকার, আমার সামনে আজকে বসে আছেন বিরোধী দলের নেতা। আমি দেখেছি 2025-25 মার্চ এক 12 দলের জোটের
একটি ইফতার মাহফিলে মগবাজারে সেখানে নিজ মুখে উনি বলেছিলেন এই যে জুলাই আন্দোলনের ক্যারিসমেটিক নেতা হচ্ছেন তারেক রহমান। মাননীয় স্পিকার, এই আমার দাঁড়িয়ে কথা বলার জন্য যে মানুষটির অবদান, যে মানুষটির সাহচর্য, যে মানুষটি বিভিন্নভাবে আমাকে দিক নির্দেশ দিয়েছেন, আমি আমার বক্তব্যের মধ্যেই আমি সেই মজলুম মানুষটির কয়েকটি বিষয় এই মহান সংঘে তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, শৈশবে সেই মানুষটি তার পিতৃ হারিয়ে যখন বেড়ে উঠেছিল, একটি সময় একটি দলের দায়িত্ব নিয়ে সারা দেশে একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দিবে সচ্ছলতা, আসবে দেশে স্বনির্ভরতা, এই স্লোগানকে ধারণ করে সারা বাংলাদেশে কখনো হাঁস মুরগি ছাগল, কখনো তৃণমূল প্রতিনিধি সভা, কখনো কম্বল বিতরণ, এইভাবে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। শুরু হয়েছিল সেই মজলুম মানুষটার উপরে ষড়যন্ত্র, দেশীয় এবং আন্তর্জাতিক। সেই দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়েই 111 যে সংগঠিত হয়েছিল, সেই 111 সরকারের টার্গেট হয়েছিল সেই মজলুম মানুষটার। মাননীয় স্পিকার, আমরা সেদিন অনেকেই হয়তো আমরা সেদিন দেশান্তরিত হয়েছিলাম, অনেকে তো আত্মগোপনে ছিলাম, কিন্তু আমরা দেখেছি কিভাবে সেই মানুষটি প্রায় 3 মাস তার বাসার ভিতরে অবরুদ্ধ থাকার পরে, যার পিতা বাংলাদেশ স্বাধীনতার ঘোষক ছিল, যার পিতা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিল, যার মাতা 3বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ছিল, সেই মানুষটাকে কিভাবে র্যাবের ড্রেস পরে সেদিন ওই সিএমএম কোর্টে হাজির করা হয়েছে। মাননীয় স্পিকার, শুধু এইখানে নয়, সেদিন আমরা দেখেছিলাম তার বিমর্ষ অবস্থা। একদিন কোর্টের বারান্দায় দাঁড়িয়ে সেই মানুষটি মহামান্য আদালতকে বলেছিল, মহামান্য আদালত, আমি বাঁচতে চাই, আমার বাঁচার অধিকারটুকু দেন। মাননীয় স্পিকার, আমি সেই মজলুম মানুষটির কথা বলতে আসছি। মাননীয় স্পিকার, এইখানে শেষ নয়, নির্যাতন করতে করতে সেই মানুষটাকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল, তাকে অদ্যমিত করা হয়েছিল। সেই সময় চিকিৎসার জন্য যখন তাকে দেশে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, উনি কিন্তু কখনোই কোনোদিন তার মাথা নত করে নাই। মাননীয় স্পিকার, এইখানে নয়, উনি দেশের বাইরে গিয়েও আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব দিয়ে এই যে আজকে আমাদের সামনে আমাদের জুলাই যোদ্ধারা আছেন, আমি বলতে চাই সেই জুলাই আন্দোলনে আমি দেখেছি কিভাবে সেই মানুষটি নেতৃত্ব দিয়েছেন, কখনো তার স্ত্রীকে পাশে রেখে, এমনকি আমাদের তরুণদেরকে আরও সাহস যোগানোর জন্য আমার তরুণদের বয়সের সঙ্গে মিল রেখে তার একমাত্র কন্যাকে কিন্তু সেই দিন ওই স্কাইবির মাধ্যমে হাজির করেছিল, আমার কথা বলেছে। মাননীয় স্পিকার, সেইখানে নয়, আমার সামনে আজকে বসে আছেন বিরোধী দলের নেতা। আমি দেখেছি 2025 মার্চ 12 দলের জোটের একটি ইফতার মাহফিলে মগবাজারে সেখানে নিজ মুখে উনি বলেছিলেন এই যে জুলাই আন্দোলনের ক্যারিসমেটিক নেতা হচ্ছেন তারেক রহমান। মাননীয় স্পিকার, আজকে তাই এই প্রধানমন্ত্রীর আজকে এই যে ধন্যবাদ বক্তব্যের মধ্যে দিয়ে আমি শুধু বলতে চাই, আজকে রাষ্ট্রপতি ধন্যবাদ বক্তব্য বলতে চাই, আজকে রাষ্ট্রপতি যে কথাগুলো বলেছেন এর মধ্য দিয়ে উনি বিগত দিনের সেই ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হিসেবে স্বীকার করেছেন, এবং এর মধ্য দিয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তার স্বাধীনতা ঘোষণা নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছিল। মাননীয় স্পিকার, সেই দিন আমাদের এইখানে রাষ্ট্রপতি তার বক্তব্যের মধ্যে দিয়ে স্বীকার করে প্রমাণ করেছেন ইতিহাসকে বিভিন্ন ষড়যন্ত্র করে মুছে ফেলানোর চেষ্টা করা হয়, ইতিহাসের সত্য সত্যই সেই দিন কিন্তু এই রাষ্ট্রপতি তার বক্তব্যের মধ্যে সেইটা ধারণ করেছেন, এবং আমাদের এই মহান সংসদে সেটা প্রমাণ হয়েছে। মাননীয় স্পিকার, মঞ্চ আমি বলতে চাই, আমার এই বিরোধী দলের নেতৃবৃন্দ আছেন, এই গত 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে আপনারা কিন্তু বিভিন্ন জনসভায় বিভিন্ন সভা সমাবেশে বলেছিলেন বিগত ফ্যাসিস্ট সরকার যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির ভাগিদার নাকি আমাদের বিএনপি সরকার। আজকে শুধু বলতে চাই, সেই সময় 4 দলের সরকার ছিল, সেই 4 দলের সরকারের 2 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী দায়িত্বে ছিল আপনাদের প্রধান 2 জন নেতা। মাননীয় স্পিকার, তাহলে বিএনপির দিকে আঙ্গুল তালার দিকে তাকানোর দিকে আমি মনে করি উচিত ছিল আপনাদের নিজের দিকে তাকানো। মাননীয় স্পিকার, আজকে তাই এই মহান সঙ্গে দাঁড়িয়ে বলতে চাই, মাননীয় স্পিকার, আজকে আমরা যে মজলুম মানুষের কথা নেতার কথা বলছি, সেই নেতা আজকে
বাংলাদেশে পদার্পণ করে আজকে যে ইতিহাস তৈরি করেছেন, সেই ইতিহাসকে কালিমামুক্ত করার জন্যই, সেই ইতিহাসকে কালিমাযুক্ত করার জন্যই আজকে অনেক ধরনের আমরা সংসদে এবং সংসদের বাইরে অনেক কথা শুনছি। মাননীয় স্পিকার, আজকে শুধু বলতে চাই, আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে বিভিন্নভাবে আজকে প্রচার করা হচ্ছে বিএনপি নাকি সংস্কার বিরোধী। মাননীয় স্পিকার, আজকে শুধু বলতে চাই, আজকে বিএনপি আজকে সংস্কার যে আন্দোলন করেছিল, শুধু আজকে এই যে জুলাই যোদ্ধা আন্দোলন বলছেন মাননীয় স্পিকার, এই জুলাই যোদ্ধা আন্দোলনকে সামনে রেখে আমাদের মাননীয় আজকের যে আমাদের প্রধানমন্ত্রী সেই দিন কিন্তু বিবিসি সাক্ষাৎকারে বলেছিল, এই জুলাই আন্দোলন কোনো ব্যক্তি, কোনো দল, কারো একক কৃতিত্ব নয়। এই জুলাই আন্দোলন হচ্ছে বাংলাদেশে 18 কোটি মানুষের, ছাত্র জনতা, শ্রমিক, গৃহবধূ সবার আন্দোলন হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে তো আমি বলতে চাই, আসুন আমাদের সংস্কার বলেন, আজকে জুলাই সনদ বলেন, জুলাই সংস্কার বলেন এবং গণভোট বলেন, আসুন আমরা আইনের সুষ্ঠু ব্যাখ্যা দিয়ে এইখানে আলোচনা করব, পর্যালোচনা করে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের আলোচনার মধ্য দিয়েই আমরা একটি সুষ্ঠু সমাধান আনবো, যার মধ্য দিয়ে আগামী দিনে এই সংসদকে আরো প্রাণবন্ত করব, এই সংসদকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলব। মাননীয় স্পিকার, তাই কবির ভাষায় বলতে চাই, নিন্দুক যে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ঘটে। মাননীয় স্পিকার, সবশেষে বলতে চাই, মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশের ইতিহাস 3টি সন 71, 90 এবং 2024, আপনি দেখবেন প্রত্যেকটি ইতিহাসের সঙ্গে বিএনপি জড়িত। মাননীয় স্পিকার, আজকে 71-এ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, 90-এ খালেদা জিয়া এবং 24-এ তারেক রহমান, তারই দৃষ্টান্ত আমাদের সামনে। মাননীয় স্পিকার, আজকে শুধু বলতে চাই, আমার পঞ্চগড়ে যে উন্নয়নের কথা বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আগামী দিনে আঞ্চলিক সমতার ভিত্তিতে উনি উন্নয়ন করবেন। সেই দিক থেকে আমার পঞ্চগড় দেবীগঞ্জে একটি আমাদের উন্নয়নশীল জায়গা নির্ধারণ করেছেন এবং পঞ্চগড়ের যে হাসপাতাল আছেন, সেই হাসপাতাল অবকাঠামো আছেন 250, কিন্তু দীর্ঘদিন ধরে ওই অবকাঠামো পড়ে আছে, কোনো ডাক্তার নাই, কোনো মেডিকেল ইকুইপমেন্ট নাই। আমার 2 উপজেলায় 50 হাসপাতাল আছেন, সেইগুলো 100তে উন্নতি করা অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, আমাদের উত্তরাঞ্চলের জেলা, সেখানে কোনো টেকনিক্যাল কলেজ নাই। ধন্যবাদ। এক মিনিটে কনক্লুড করেন। স্পিকার, আমরা আগামী দিনে পঞ্চগড়কে পর্যটন নগরীতে রূপান্তরিত করতে চাই। মাননীয় স্পিকার, সেই হিসেবে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। আমি আশা করব এইখানে পর্যটন মন্ত্রী আছেন এবং আরও যারা সরকারের মন্ত্রী আছেন, সবাই আমাদেরকে সহায়তা করবেন, এই উত্তরাঞ্চলের অবহেলিত এলাকাকে যেন আমরা উন্নত করতে পারি এবং আগামী দিনের জন্য আমরা শুধু পঞ্চগড়ের চা শিল্প নয় এবং পঞ্চগড়ের সুগার মিল নয়, পঞ্চগড়ের অ্যাগ্রো এশিয়া নয়, অ্যাগ্রো উন্নয়ন নয়, আরও বিভিন্ন ক্ষেত্রে যেন আমরা পঞ্চগড়ে এগিয়ে যেতে পারি, এই জন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে এবং সংসদকে আমাকে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে, এবং আমাদের ওই অবৈধ এলাকায় রাস্তাঘাটের বেহাল অবস্থা, দীর্ঘ 17 বছর ধরে কোনো উন্নয়ন হয় নাই, সেই বিষয়গুলো অবশ্যই আপনারা দেখবেন। এই কথাগুলো বলে এই সংসদকে আবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আমি এই সংসদে বলতে চাই, আমি দুর্নীতির অন্তর্ভুক্ত হব না। আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, এখানে যদি কোনো ব্যক্তি আমার নামে একটি টাকা করে দিয়ে প্রমাণ দিতে পারে, আমি নতজানু হয়ে এই সংসদ থেকে পদত্যাগ করব। 1984 সাল থেকে আমার ছাত্র দলের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি শুরু। আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূতিকাগার। বাংলাদেশের যত আন্দোলন হয়েছে 1952 সাল থেকে শুরু করে সমস্ত কিছুর আন্দোলনের সূতিকাগার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। 90 স্বৈরাচার আন্দোলন, 9 বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তস্নাত সে বিশ্ববিদ্যালয় চত্বরকে রক্তে রঞ্জিত ছিল। আবার পাশাপাশি যারা আমরা রাজনীতি করেছি, জাতীয়তাবাদী ছাত্রদল করেছি, আমি দেখেছি আমার পাশের লাশ, আমি দেখেছি সেই রক্তস্নাত ঢাকা বিশ্ববিদ্যালয়, তার মাধ্যমেই বেড়ে ওঠা আজকের রবিউল লাবলু। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সূর্য সৈনিক হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি। আজকে কথা বলার অনেক কিছু ছিল, রাজনৈতিক বক্তব্য দিতে পারছি না, যেহেতু অল্প সময়, সেই স্বল্প সময়ের আমার এলাকার কথাই তুলে ধরছি। আমার এলাকা টাঙ্গাইল 6, 135, নাগরপুর দেলদুয়ার।
বিশেষ করে সেখানে ধলেশ্বরী একটি সেতু আছে। 2005 সালের 27শে ডিসেম্বর আমাদের প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়া নাগরপুর সফর করেন। সেই ক্ষেত্রে উনি এই সেতুটি উদ্বোধন করতে পারেননি, বাট নির্মাণের জন্য প্রস্তুতিমূলক কর্মকাণ্ড করেছিলেন। কিন্তু পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার তাদের উদ্বোধন করে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে উল্লেখ করে তারা কাজ করতে সমর্থ অর্জন করেন। আজকে নাগরপুর দেলদুয়ারের মানুষের দাবি, গণমানুষের দাবি, হাজার হাজার লোকের দাবি, প্রাণের দাবি, ধলেশ্বরী সেতুর টোল মুক্ত সেতু চায়। নাগরপুর দেলদুয়ারের জনগণের দাবি এটা। আমি আমাদের মাননীয় মন্ত্রী তার সাথে কথা বলেছিলাম। তো আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে বলতে চাই, এই যে আমাদের এই ধলেশ্বরী সেতুর টোল মুক্ত করা হোক। আমি পাশাপাশি আরেকটি বলতে চাই, টাঙ্গাইলে 8টি আসন, নাগরপুর, দেলদুয়ার, টাঙ্গাইল 6, এখানে কোনো পৌরসভা নেই। আমি আপনার মাধ্যমে এই সংসদে বলতে চাই, মানুষের দাবি এই জন্যই পূরণ করতে হবে। মানুষের মূল্যবান ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছি, আমরা বারবার সরকার গঠন করি। তাই আপনাদের এই সংসদে, মহান সংসদে বলতে চাই, জনগণের দাবি যেন এখানে অত্যুক্ত না থাকে। জনগণের দাবিকে পূরণ করার লক্ষ্য নেই আমাদের রাজনীতি। আজকে 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে যারা ভোট দিয়েছেন, ধানের শীষে ভোট দিয়েছেন, আমি একজন কর্মী, আমি এই দলের একজন কর্মী হিসাবে নিজেকে গর্বিত অনুভব করি। জনাব তারেক রহমানকে, বর্তমান প্রধানমন্ত্রী, তাকে আমার হৃদয় থেকে মোবারকবাদ জানাই। তিনি আমাকে নমিনেশন দিয়েছিলেন, কিন্তু ইশারা সেই মহান রাব্বুল আলামিনের, তার ইশারায় সবকিছু আজ কথা বলছি, সেটা তার ইশারা। তার ইশারা ছাড়া কখনোই কোনো কাজ সম্পন্ন করতে পারি না। আমার আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উম্মত আমি, তার উম্মতের আদর্শ নিয়ে আমি বাকি জীবন রাজনীতি থেকে শুরু করে সমাজনীতি সর্বত্র। আপনার সময় 1 মিনিট বৃদ্ধি করা হলো, ধন্যবাদ। আমি সুন্নতি কায়দায় জীবনকে পরিচালিত করে এই রাজনীতি, সমাজনীতি, সৌহার্দ্য, সততা, সমস্ত কিছুই ইমানি আকীদায় আমার বাকি জীবন পরিচালনা করতে চাই। আমি এই সংসদে বলতে চাই, আমি দুর্নীতির অন্তর্ভুক্ত হব না। আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, এখানে যদি কোনো ব্যক্তি আমার নামে একটি টাকা করে দিয়ে প্রমাণ দিতে পারে, আমি নতজানু হয়ে এই সংসদ থেকে পদত্যাগ করব। আমি নবীজির সুন্নাহর আলোকে আমার বাকি জীবন চালাইতে চাই। জীবনে রাজনীতি করতে গিয়ে হয়তো অন্যায় করেছি, প্রতিবাদ করেছি, প্রতিরোধ করেছি, তার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ম এবং নীতির মাধ্যমে এই নাগরপুর দেলদুয়ারে যে দায়িত্ব জনাব তারেক রহমান আমাকে দিয়েছেন, তার নীতিমালা সৈয়দ জিয়ার আদর্শের সততার আলোকে বেগম খালেদা জিয়ার সেই ত্যাগ এবং তিথি